নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকাল কিচেন দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। সকালে পুজো-টুজো সব কিছু কমপ্লিট করে এখন সোজা চলে এসেছি কিচেনে। আজকে উঠতে, উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। আসলে এই শীতটা পড়ে যাওয়ার পর থেকে না সকালবেলা ওঠার রুটিনটা অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে। মানে একদমই সকালে উঠতে পারি না। বিশেষ করে ঘুমিয়ে, ঘুমিয়ে যখন জানালা দিয়ে দেখি না বাইরে আলো নেই, অন্ধকার হয়ে আছে, তখন আর ওঠার ইন্টারেস্ট একদমই পাই না। তো একটুখানি দেরি হয়ে গিয়েছে। উঠে এখন ভাবছি মেয়েকে কী খেতে দেবো। তো আজকে একটুখানি বেসনের হালুয়া বানাচ্ছি। অনেকদিন পরে এরকম পাতলা জাতীয় খাবার বানাচ্ছি। আমার মেয়ে তো আজকাল এই ধরনের খাবার একদমই খেতে চায় না। তো আজকে বানাচ্ছি বিশেষ একটি কারণে। কারণ ছোটো বাচ্চাদের না এই সময় অনেক বেশি ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগলে না বাচ্চাদেরকে এই ধরনের বেসনের হালুয়া করে খাওয়ালে আমি লক্ষ্য করে দেখেছি ২-৩ দিন মোটামুটি যদি কন্টিনিউ করতে পারি না, তাহলে ঠান্ডা লাগা, কাশি এই ধরনের জিনিসগুলো অনেকটাই কমে যায়। আমি এই জিনিসটা ছোটোবেলা থেকে মেয়েকে অভ্যেস করিয়েছি। মানে যখন ও একদম ছোট ছিল না, তখন আমি ওকে এই ধরনের বেসনের হালুয়া করে খাওয়াতাম, বিশেষ করে ঠান্ডা লেগে গেলে। আজকে অনেক দিন পরে বা অনেক মাস পরে বলতে পারেন এই খাবারটা বানিয়েছি। তো প্রথমেই কিন্তু আমি কড়াইতে ১ চামচ মতো ঘি নিয়েছিলাম। তারপরে ছোট্ট চামচে মানে টিস্পুন যে স্পুনগুলো হয় সেটাতে ২ চামচ বেসন দিয়ে ভালো করে ওটাকে রোস্ট করে নিয়েছি। কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলেই তার মধ্যে আমি জল দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছি। তারপরে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ফুটিয়ে মোটামুটি এরকম একটা পাতলা কনসিস্টেন্সিতে নামিয়ে নিতে হবে। আপনার বাচ্চা যদি বড় হয় আর খাবারগুলো খেতে চায় তাহলে কিন্তু একটুখানি হালুয়ার মতো মানে একটু মোটা, মোটা রাখলেও চলে। আমার মেয়ে যেহেতু খাবার দাবারে একদম ফাঁকিবাজ বললেই হয়। তো ওকে এই কারণে একটু পাতলা করে খাইয়েছি আরকি। ১ম এ তো একদমই খেতে চাইছিল না। একদম ছোটোবেলায় যেরকম জোর করে খাওয়াতাম না ওইরকম ধরে ওকে খাইয়েছি। আসলে কি হয়েছে আরেকটা প্রবলেম বলুন তো? যখন ভেলোরে গিয়েছিলাম না তখন আমার মেয়ের ঠান্ডা লেগে গিয়েছিল। তো সেখানকার ডাক্তাররা ওকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল। আর তাছাড়া এখান থেকে যাওয়ার সময় যেহেতু ঠান্ডা লাগিয়ে নিয়ে আমরা গিয়েছিলাম, তো এখানেও ডাক্তাররা কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়েছিল। তো ১৪ দিনের যে অ্যান্টিবায়োটিকের কোর্স হয় ওটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তাছাড়া কাফ সিরাপ খেয়েছে মানে যথারীতি কাশি সারানোর জন্য যা যাবতীয় ওষুধ থাকে সব কিছুই খেয়েছে। তো সেই কারণে আমরা এবারে চাইছিলাম না যে এলোপ্যাথিক ডাক্তারের কাছে যাই, আবার অ্যান্টিবায়োটিক দিক, কাফ সিরাপ দিক। তো সেই কারণে আমি ভাবছিলাম যে বাড়িতে হোম রেমেডি করে কীভাবে ওকে সুস্থ করে তোলা যায়। তো সেটাই আমি চেষ্টা করেছি আরকি। তো এই জিনিসটা দেওয়ার পরে তারপরে ছোটোখাটো কয়েকটা আরও টিপস ফলো করেছি, যেরকম একটু সর্ষের তেলের মধ্যে একটু জোয়ান দিয়ে সেটাকে ফুটিয়ে তারপরে একটু মালিশ করে দেওয়া। খুবই হালকা হাতে মালিশ করতে হবে। তাছাড়া আমি আরও একটা কী করি বলুন তো? কাশির সময় না হোমিওপ্যাথিক যে কাফ সিরাপগুলো হয় সেটা ফাইল আনিয়ে রাখি ছোট্ট, ছোট্ট করে। তো সেগুলো আমি মেয়েকে দিয়েছি আরকি। তো সেটা খেয়ে মোটামুটি এখন অনেকটাই সুস্থ রয়েছে। হালকা, হালকা কাফ রয়েছে। আর ভেলোরের ডাক্তার আমাকে সেই সময় বলেছিলেন যে এখন যেহেতু একটা ঠান্ডার ওয়েদার রয়েছে, বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগার একটা টেনডেন্সি থাকবে। তো কথায়, কথায় অ্যান্টিবায়োটিক যেন আমরা না খাওয়াই। একটু আ আ ওয়েদারটা চেঞ্জ হওয়ার অপেক্ষা করি যেন আরকি। আর তার সাথে কিন্তু বাচ্চাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে বুকে-টুকে কফ-টফ জমে যাচ্ছে নাকি। তো যাই হোক, অনেক কথাবার্তা বলতে, বলতে কাজগুলোও সেরে নিলাম। ওদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে সোজা চলে এসেছিলাম আমার এই স্টোর রুম কাম বাথরুম যেটাকে বলে। বাথরুম হিসেবে আর ব্যবহার করি না, স্টোর রুম হিসেবেই ব্যবহার করি। অনেক দিন ধরে অনেক জিনিসপত্র এখানটায় আমার ভরে রাখা ছিল। তো সব কিছু আজকে আমি একদম ডিসকার্ড করে দিলাম। আমি না বছরে এরকম ১-২ বার সময় বের করে বাড়ির প্রত্যেকটা কোণা, কোণা এরকমভাবে ডিপ ক্লিন করি আরকি। মাঝে মধ্যে আমাদের কী হয় বলুন তো? বছরে এরকম অনেক টুকিটাকি জিনিস আমরা আজ ব্যবহার করব, কাল ব্যবহার করব বলে জমিয়ে রেখে দেই আরকি। তো সেগুলো কিন্তু দেখবেন ব্যবহার করা আল্টিমেটলি হয় না। তো আমি চেষ্টা করি সেই সমস্ত জিনিসগুলো আ বের করে দেওয়ার। মোটামুটি বাস্তুশাস্ত্রেও এটা বলে যে ১ বছর যদি আপনি কোনো জিনিস ব্যবহার না করেন টানা, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে আপনার ব্যবহার করার চান্সও অনেকটা কমে যায়। সেটা কিন্তু বাড়িতে রাখলে অনেক বাস্তুদোষ তৈরি হয়। যদিও এই জিনিসটার কতটা সত্যতা বা কতটা মিথ্যে আমি জানি না। তবে আমি এই টুকটাক জিনিসগুলো মেনে চলি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে সমস্ত জিনিসগুলো আমি ১ বছর ধরে বিগত
1 বছর ধরে ব্যবহার করিনি, সেটা কিন্তু আমি ডিসকার্ড করে দিয়েছি। তারপরে এই যে এখন চলে এসেছি কিচেনে। কিচেনটা হালকা হাতে একটুখানি ক্লিন করে নিলাম। আজকে দুপুরবেলা সেরকম রান্নাবান্না কিছু ছিল না। আলু সেদ্ধ, ডাল ভাত করেই খাওয়া হয়েছে। তো আজকে আমার অনেক ইচ্ছে করছিল যে একটু মোমো খাবো। তো আজকাল তো বাইরে মোমো-টোমো খেতে পারি না, কারণ অনেক বেশি ভয় পাই আমি খেতে। এই রিসেন্টলি একটা ঘটনা বলি, আমি আমাদের এই পাশে একটা ক্যাফে খুলেছে ছোট্টখাটো। তো সেখানে গিয়েছিলাম। যেহেতু আমি পেঁয়াজ রসুনটা এখন খাই না, তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ভেজ মোমোতে পেঁয়াজ রসুন আছে কিনা? তো ওনারা কিন্তু কনফিডেন্টলি বললেন যে না, পেঁয়াজ রসুন কিছুই নেই। তো যখন আমরা অর্ডার করে ওটা হাতে নিই, তো আমাদের একটু অভ্যেস রয়েছে একটু খুলে খুলে দেখা আর কি। মানে মাঝে মধ্যে হয় না, বাইরে গেলে কারোর উপর ঠিক বিশ্বাস করতে চায় না। তো আমাদেরও সেরকম সিচুয়েশান আর কি। বিশেষ করে আমি এই খুঁতখুঁতে ব্যাপারটা একটুখানি করি আর কি। তো দেখতে গিয়ে দেখি একটু পেঁয়াজের টুকরো রয়েছে। তো যাই হোক, মানে সেইটার পর থেকে না এই মোমো খাওয়ার ওপরে আমার যে বিশ্বাস ভরসা সব কিছুই উঠে গিয়েছে। তো খুব ইচ্ছে করছিল বলে আজকে ভাবলাম একটু বানাই। খুবই সিম্পলভাবে বানিয়েছি, আর ১ম বার জীবনে আমি মোমো বানালাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে একটা জিনিস কি বলুন তো, মোমো যে ফিলিংটা দেওয়ার পরে ওটাকে মুড়তে হয় না, সেটা একদমই পাচ্ছিলাম না। শেষমেশ হাসব্যান্ডের কাছে একটু হেল্প নিতে হয়েছে আর কি। তো আমি কিন্তু ১ম এই দেখতে পেলেন একটুখানি আটা মেখে রেখে দিয়েছি। আটার সাথে একটুখানি লবণ দিয়েছিলাম। তারপরে প্রায় ২ ঘন্টা মতো পরে আবার সন্ধ্যাবেলা উঠে এই ফিলিংটা রেডি করা শুরু করেছি। মেয়েকে ঘুম-টুম পাড়িয়ে তারপরে আমি উঠেছি আর কি। তো একটু তেল নিয়েছি, তেলের মধ্যে ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি, একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর তারপরে একটু পনির দিয়েছি, ব্ল্যাক পেপার পাউডার, আর অল্প একটুখানি লবণ, আর তার সাথে একটুখানি আমচুর পাউডার দিয়েছি আর কি। আর একটু ভিনিগার দিয়েছিলাম। তো সব কিছু ভালোভাবে আমি মিক্স করে নিয়ে একটুখানি এর কোয়ান্টিটিটা কমে আসতেই কিন্তু এটাকে আমি নামিয়ে নিয়েছি। তারপরে এই যে এরকমভাবে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এর মধ্যে আমি পুরটা দিয়ে তারপরে স্টিমে দেবো। অ্যাকচুয়ালি আমার কাছে না ওইরকম প্রপার স্টিমিংয়ের কোনো রকম ব্যবস্থা নেই। তো সেই কারণে অনেকটা হতে সময় লেগেছিল আর কি। তো ভাবছি এরপরে না একটা স্টিমার কিনে নেবো। সংসারে এরকম কত কিছু জিনিস কেনার থাকে বলুন। আমি তো মাঝে মধ্যে এটা ওটা রান্না করতে গেলে ভাবি এই আমার এটা লাগবে, ওটা লাগবে। কিন্তু শেষমেশ না, নিজেকে একটুখানি কন্ট্রোল করে রাখি যে না থাক, কিনবো না। এটা ছাড়াও তো সুন্দর সংসার চলে যাচ্ছে, থাক পরে কিনবো, পরে কিনবো। তো স্টিমারটাও সেরকম। আজকে আমার মনে হচ্ছিল স্টিমারটা কেনার খুবই প্রয়োজন, কিন্তু এখনও অবধি কিন্তু স্টিমারটা আমি কিনে উঠতে পারিনি। তবে না, এই বছর স্টিমারটা আমাকে কিনতেই হবে। আমার মনে হচ্ছে স্টিমার না কিনলে অনেক কিছু জিনিস আমি খেতে পাচ্ছি না। যেরকম ইডলিটা আমাদের খুব বেশি পছন্দের, ইডলিটাও খাওয়া হচ্ছে না ঠিকঠাকভাবে। তো দেখুন এখানটায় হাসব্যান্ড কিন্তু শেষমেশ এসে নিজের একটা বুদ্ধি খাটিয়ে ওই রকমভাবে লেচিগুলোকে কেটেছে। তারপরে এই যে ওই আমাকে সমস্তগুলো মুড়ে দিয়েছে আর কি। তারপরে এখানটায় আমি ধীরে ধীরে স্টিম দিয়ে মোটামুটি ২০ মিনিট মতো স্টিমে রেখেছিলাম। তারপরে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। তো মোমোটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। ভেজ মোমো আপনারা কেমনভাবে বানান অবশ্যই আমাকে জানাতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।